বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মানের দ্বিতীয় বউ তিশাকে বরণ করে নিল কুসুম। সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা কুসুমের বাবা শঙ্কর আর নিজেকে ধরে রাখতে পারল না। তিনি কান্নায় ভেঙে পড়লেন। নিজের মেয়েকে এভাবে একই ঘরে স্বামীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতির সামনে তিনি অসহায়। তিশার মুখেও ছিল এক অদ্ভুত দোলাচল। একদিকে নতুন জীবনের প্রবেশ, অন্যদিকে এই সম্পর্কের জটিলতা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই দৃশ্যের মাঝেই বাড়ির ভিতরে হঠাৎ উত্তেজনা বেড়ে গেল। আয়ুষ্মান গাঙ্গুলি দাঁড়িয়েছিল কঠিন মুখ করে, তার চোখে যেন কোনো আবেগ নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার ঠোঁটে অল্প কুটিল হাসি, যেন এই ঘটনাগুলো তিনি আগেই অনুমান করেছিলেন। শ্যাম দ্রুত এগিয়ে এসে বলল, নিন নিন, আর দেরি করবেন না, বরণ শেষ করুন, সবাই ভিতরে আসুক। কিন্তু তার গলায় চাপা অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। দীপালি একপাশে দাঁড়িয়ে বারবার কুসুমের দিকে তাকাচ্ছিল, যেন সে কিছু বলতে চায় কিন্তু পরিস্থিতি তাকে থামিয়ে দিচ্ছে। এরপরই কুসুম ধীরে ধীরে এগিয়ে গিয়ে তিশার সামনে বরণ ডালা তুলে ধরল। তিশার হাত কাঁপছিল, সে চোখ নামিয়ে নিল। কুসুম খুব শান্ত গলায় বলল, আজ থেকে তুমি এই বাড়ির অংশ। কথাটা বলার সময় তার বুকের ভিতর যেন কিছু ভেঙে যাচ্ছিল, কিন্তু সে সেটা প্রকাশ করল না। তিশা ধীরে ধীরে বরণ গ্রহণ করতেই আয়ুষ্মানের ছোট ভাই আকাশ দূর থেকে চিৎকার করে উঠল, এই কি হচ্ছে এখানে? এটা কোনো স্বাভাবিক বিয়ে নয়। কিন্তু তাকে সঙ্গে সঙ্গে শ্যাম থামিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ সামনে এসে বলল, সবাই শুনুন, আমি চাই না এই নিয়ে আর কোনো নাটক হোক। তিশা এখন আমার দায়িত্ব। আর কুসুম, তুমি যদি সত্যি এই বাড়ির নিয়ম মানতে চাও তাহলে সব মেনে নাও। এই কথা শুনে কুসুমের চোখে আগুন জ্বলে উঠলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করল। তার ভিতরের কষ্ট যেন ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছিল। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আয়ুষ, তুমি যখন এই বিয়ে করেছ তখন আমাদের মতামত নেওয়া উচিত ছিল। এখন আর কিছুই বদলানো যাবে না। কিন্তু আয়ুষ নির্বিকারভাবে বলল, আমি যা করেছি ভেবে করেছি, এখন আর কারো ব্যাখ্যা দরকার নেই। এরপরই ঘটল সবচেয়ে বড় বিস্ফোরণ। আয়ুষ হঠাৎ কুসুমকে বলল, তুমি তিশাকে ঘরে নিয়ে যাও আর সব আচার শেষ করো। এই কথায় কুসুম যেন ভিতর থেকে ভেঙে পড়ল, কিন্তু বাইরে সে শক্ত। সে তিশার হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তিশা হঠাৎ থেমে গেল, তার চোখে জল। সে কাঁপা গলায় বলল, আমি কি সত্যি এই ঘরের অংশ হতে পারবো? এই প্রশ্নে পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি এখানে এসেই থাকো তাহলে তোমাকে লড়তে হবে। এই কথার পর তিশা ধীরে ধীরে মাথা নাড়ল। এদিকে শঙ্কর দূর থেকে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার মেয়েকে এই অবস্থায় দেখতে চাইনি, ভাগ্য কেন এমন করলো? দীপালি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হলো না। ঘরের ভিতরে প্রবেশ করার পর শুরু হলো নতুন নাটক। তিশাকে ঘরে বসানো মাত্রই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আয়ুষের মা ইন্দ্রাণী গাঙ্গুলি ঠান্ডা গলায় বললেন, এই ঘরে সবাই জায়গা পায় না, মনে রেখো। তিশা মাথা নিচু করল, কিন্তু কুসুম সঙ্গে সঙ্গে বলল, সে এখন এই পরিবারের অংশ, তাকে অপমান করবেন না। এই কথা শুনে ইন্দ্রাণীর মুখ শক্ত হয়ে গেল। তিনি বললেন, তুমি অনেক সাহস দেখাচ্ছ কুসুম। কুসুম পাল্টা উত্তর দিল, সাহস না দেখালে আজ আমি বেঁচে থাকতে পারতাম না। ঠিক তখনই আয়ুষ হঠাৎ বলে উঠল, সবাই থামো, আজ থেকে এই বাড়িতে কোনো অশান্তি চলবে না। কিন্তু তার কথায় যেন কোনো আবেগ ছিল না, বরং এক অদ্ভুত কঠোরতা ছিল। রাত যত গভীর হতে লাগলো, বাড়ির ভিতরের পরিবেশ ততই রহস্যময় হয়ে উঠল। শ্যাম গোপনে কাউকে ফোন করছিল, দীপালি বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল, আর ইন্দ্রাণীর চোখে ছিল পরিকল্পনার ছায়া। কুসুম তখন একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে ভাবছিল, সে কি সত্যিই ঠিক করছে নাকি নিজের জীবনকেই এক অজানা অন্ধকারে ঠেলে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে তিশার কাঁপা গলা শোনা গেল, আপা, আমি কি সত্যি এখানে থাকতে পারবো? কুসুম ধীরে ঘুরে বলল, এখানে থাকতে হলে সত্যের মুখোমুখি হতে হবে। তিশা মাথা নাড়ল, কিন্তু তার চোখে ভয় স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে দূর থেকে আয়ুষের কণ্ঠ ভেসে উঠল, কুসুম।